হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান পলিটি ফর ডব্লিউবিসিএস 2022 প্রি প্লাস মেন সিরিজে সবাইকে ওয়েলকাম। এটা লেকচার 10। আজ আমরা দুটো চ্যাপ্টার কভার করবো, পার্লামেন্টারি সিস্টেম আর ফেডারেল সিস্টেম। দেখো, আহ, এই যে পার্ট টুতে সিস্টেম অফ গভর্নমেন্ট মানে লক্ষ্মীকান্তের বইতে পার্ট টু বলে যেটা লেখা রয়েছে, পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, ইন্টারস্টেট রিলেশন, সেন্টার স্টেট রিলেশন, এই চারটে চ্যাপ্টার। এইগুলো থেকে ডাইরেক্ট সেরকম কোনো কোয়েশ্চেন আসে না, কিন্তু এগুলো জানা খুব ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারগুলো তুমি যদি বুঝে উঠতে না পারো, পরবর্তীকালে আর্টিকেলগুলো মাথায় ঢুকবে না। কারণ যে সংবিধানের আর্টিকেল যেগুলো লেখা আছে তার পিছনে কিছু বেসিক ফিলসফি থাকে, তো সেগুলো বুঝবার জন্য কিন্তু এই চারটে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। এমার্জেন্সি প্রভিশনের চ্যাপ্টারটা এখন আমরা কভার করবো না, আমি শেষে করবো, কেন এটা আমি অলরেডি আগে বলেছিলাম। এবার দেখো, এই সমস্ত চ্যাপ্টার আমরা অলরেডি কভার করে নিয়েছি ফার্স্ট পার্টে, ফান্ডামেন্টাল ডিউটিস পর্যন্ত। যারা প্রথমবার এই লেকচারটা দেখছো, এখানে ক্লিক করে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সেও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে। লক্ষ্মীকান্তের বইয়ের চ্যাপ্টার 12 যেটা পার্লামেন্টারি সিস্টেম, আর চ্যাপ্টার 13 যেটা ফেডারেল সিস্টেম, এই দুটো চ্যাপ্টারকে মিলিয়ে আজ আমরা পড়ব। দেখো, ডেমোক্রেসি দু ধরনের হতে পারে, পার্লামেন্টারিও হতে পারে বা প্রেসিডেন্সিয়ালও হতে পারে। পার্লামেন্টারি মানে যেখানে পার্লামেন্টের দ্বারা সমস্ত কিছু মেজর ডিসিশনগুলো নেওয়া হয়, মানে যেখানে পার্লামেন্ট সুপ্রিম। আর প্রেসিডেন্সিয়াল যেখানে প্রেসিডেন্ট সুপ্রিম। এক্সাম্পল থেকেই জানতে পারো তোমরা যে আমাদের ইন্ডিয়া একটা পার্লামেন্টারি সিস্টেম, আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম হচ্ছে ইউএসএ, তাই না? কারণ আমাদের প্রেমিয়ারকে প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টের দ্বারা নির্বাচিত, তাই না? পার্লামেন্টেরিয়ান যারা আছে তারা নির্বাচন করেন যে প্রধানমন্ত্রী কে হবেন। আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম হচ্ছে যখন মানুষ ডাইরেক্টলি প্রেসিডেন্টকে ইলেক্ট করে, ঠিক আছে? আমাদের দেশের সিস্টেম হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হচ্ছে এক্সিকিউটিভস আর রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার ফর ইটস অ্যাক্টস, অর্থাৎ আমরা সাধারণ মানুষ কাদের নির্বাচন করি? আমরা নির্বাচন করি পার্লামেন্টের মেম্বারদের, মানে এমপিদের নির্বাচন করি, ঠিক আছে? এবার এই যে আমরা এমপিদের নির্বাচন করলাম, তারা এবার ডিসাইড করে, যার মেজরিটি আছে যেই পার্টির, তারা নির্বাচন করে যে আমাদের মধ্যে থেকে ইনি হবেন প্রধানমন্ত্রী, বা ইনি হবেন এডুকেশন মিনিস্টার, ইনি হবেন কয়লা মন্ত্রী, ইনি হবেন শিক্ষামন্ত্রী। তো এই যে মন্ত্রীরা মানে এক্সিকিউটিভসরা, তারা কিন্তু রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, অর্থাৎ তারা কি কাজ করছেন না করছেন লেজিসলেচারের বাকি সদস্যরা মানে এমপিরা তাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, এবং যদি তাদের সাপোর্ট চলে যায়, তাদের যদি কনফিডেন্স হারিয়ে যায়, তাহলে মন্ত্রী পদকে রিজাইন করে দিতে হয়, ঠিক আছে? তো পার্লামেন্টের সিস্টেমটা কি না, এক্সিকিউটিভস আর রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। কিন্তু প্রেসিডেন্সিয়াল যে সিস্টেম, সেখানে কি হয়, এক্সিকিউটিভকে আলাদা করে নির্বাচন করা হয়। যেমন আমেরিকাতে, ইউএসএতে প্রেসিডেন্টের নির্বাচন আলাদা হয়, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প বা জো বিডেন আলাদা করে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছেন, এবং যে ওখানকার যে পার্লামেন্ট, যেটাকে কংগ্রেস বলা হয়, সেখানকার যে দুটো হাউস, তাদের মেম্বার আলাদা করে নির্বাচন করে, এবং দুজন একে অপরের সাথে সেপারেট, তাদের কোনো লেনা দেনা নেই, ঠিক আছে? পার্লামেন্টারি সিস্টেমকে ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টও বলা হয়। কেন? রেসপন্সিবল গভর্নমেন্টও বলে। রেসপন্সিবল গভর্নমেন্ট তো কেন বলা হয় বুঝতেই পারছো, কারণ এক্সিকিউটিভস আর রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। আর ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট কেন বলা হয়? কারণ যে ক্যাবিনেট যেটাকে বলা হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার যে ক্যাবিনেট মিনিস্টার, তারাই হচ্ছে মেইন, মানে পুরো যে পাওয়ারের সেন্টার, সে ক্যাবিনেটের উপর নির্ভরশীল। আইভার জেনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে ক্যাবিনেট গভর্নমেন্ট বলেছেন, কারণ ক্যাবিনেট ইজ দ্য নিউক্লিয়াস অফ পাওয়ার, অর্থাৎ সমস্ত যে পাওয়ারের নিউক্লিয়াস সেটা হচ্ছে ক্যাবিনেট। এবার দেখো, পার্লামেন্টারি সিস্টেম আর প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মাঝখানে আমরা একটু কম্পেয়ার করে দেখি। পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে ডুয়াল এক্সিকিউটিভ, অর্থাৎ দুজন এক্সিকিউটিভ, একজন হচ্ছে পিএম, যিনি হচ্ছেন অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ, তাই না? আর একজন হচ্ছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু এক্সিকিউটিভ বটে, কিন্তু ওনার হাতে অ্যাজ সাচ কোনো পাওয়ার থাকে না, তাই না? কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম হচ্ছে সিঙ্গেল এক্সিকিউটিভ, অর্থাৎ একজনই প্রধান থাকবেন, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে, যেমন ইউএসএ তে প্রাইম মিনিস্টার বলে কিছু নেই, এবং কোনো কোনো দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে কিন্তু সেখানে প্রাইম মিনিস্টারও আছে, সেখানে প্রাইম মিনিস্টারের গুরুত্ব প্রায় অর্থহীন, ঠিক আছে? মেজরিটি পার্টি রুল, অর্থাৎ যে পার্টি মেজরিটি পাবে, যার সিটের সংখ্যা বেশি থাকবে, তারা গভর্নমেন্ট ফর্ম করবে, ঠিক আছে? লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, এখানে কি হচ্ছে, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ইলেক্টেড সেপারেটলি, অর্থাৎ আমাদের এখানে দেখো, আমরা কিন্তু প্রাইম মিনিস্টারকে নির্বাচন করি না, আমরা কেবলমাত্র আমাদের এলাকা থেকে যারা ভোটে দাঁড়ায়, যে লোকসভা প্রার্থী, তাকে আমরা ভোট দিচ্ছি, অর্থাৎ তিনি আমাদের এলাকা থেকে এমপি হিসেবে নির্বাচিত হলেন পার্লামেন্টে। এবার পার্লামেন্টে যতজন এমপি নির্বাচিত হলেন, তাদের মধ্যে যারা মেজরিটি পার্টি থেকে বিলং করে, তারা নির্বাচন করবে যে উনি প্রধানমন্ত্রী হবেন। এবার প্রধানমন্ত্রী নির্বাচন করবেন যে আমি এই অমুক অমুক এমপিকে অ্যাজ মন্ত্রী হিসাবে নির্বাচন করব, তাই না? তো এখানে দেখো, আমরা কিন্তু
একবারই ইলেক্ট করছি, আমরা ইলেক্ট করছি লেজিসলেচারকে এবং সেখান থেকেই এক্সিকিউটিভ তৈরি হচ্ছে। আর প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কিন্তু আলাদা, যেটা বললাম, প্রেসিডেন্টের ভোট আলাদা হয়, সেখান থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, আবার যে পার্লামেন্টের সদস্য তারা আলাদাভাবে নির্বাচিত হয়। এখানে হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ মন্ত্রিসভা যেটা, ঠিক আছে, সমস্ত মন্ত্রী কিন্তু কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার সদস্যরা যদি বলেন যে আমাদের এই গভর্নমেন্টের উপর কনফিডেন্স নেই, তাহলে কিন্তু প্রত্যেক মন্ত্রিসভার প্রত্যেকটা সদস্যকে রিজাইন করে দিতে হবে, গভর্নমেন্ট পড়ে যাবে। কিন্তু এখানে অ্যাজ সাচ কোনো সিস্টেম নেই, নন রেসপন্সিবিলিটি। পলিটিক্যাল হোমোজেনিটি, এখানে যে পার্টিকে আমরা নির্বাচন করছি পার্লামেন্টে, লেজিসলেচারে, সেখান থেকে এক্সিকিউটিভ তৈরি হচ্ছে, সেই জন্য একটা পলিটিক্যাল হোমোজেনিটি আছে, অর্থাৎ সাম্য আছে একই পার্টির এক্সিকিউটিভ এবং লেজিসলেচার। এখানে হোমোজেনিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ প্রেসিডেন্টকে আমরা আলাদাভাবে নির্বাচন করি যদি, এবং যদি লেজিসলেচারের সদস্যকে আলাদাভাবে নির্বাচিত করি, হতে পারে যে প্রেসিডেন্ট অন্য পার্টির হয়ে গেল আর এদিকে লেজিসলেচারের সদস্যরা অন্য পার্টির। ডাবল মেম্বারশিপ, অর্থাৎ যেমন কোনো যদি মিনিস্টার হয়, তিনি এক্সিকিউটিভেরও পার্ট আবার লেজিসলেচারেরও পার্ট, কিন্তু এখানে সিঙ্গেল মেম্বারশিপ। যারা এক্সিকিউটিভ তারা কেবলমাত্র এক্সিকিউটিভ, যারা লেজিসলেচার মানে অর্থাৎ যারা লেজিসলেচারের সদস্য তারা কেবলমাত্র পার্লামেন্টারি সদস্য, তারা এক্সিকিউটিভ নয়। এখানে লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার, এখানে ডমিনেশন অফ প্রেসিডেন্ট, এটা তো বুঝতেই পারছো শুনে। এখানে ফিউশন অফ পাওয়ার হয়। ফিউশন অফ পাওয়ার মানে অর্থাৎ এক্সিকিউটিভ এবং লেজিসলেচার একে অপরের সাথে নির্ভরশীল হয়ে আছে, তাই না? আর এখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে এক্সিকিউটিভ আর লেজিসলেচার সম্পূর্ণ আলাদা, একে অপরের সাথে কোনো সম্পর্ক রাখে না, ঠিক আছে। এবার দেখো, দুটো সিস্টেমের কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো পার্লামেন্টারি সিস্টেমের মেরিট কি কি? এখানে তো হোমোজেনিটি বিটুইন লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ, যেটা আমি আলোচনা করলাম, একই পার্টির এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, সুতরাং ঠিকঠাকভাবে কাজ চলে। এখানে লেজিসলেচার এবং এক্সিকিউটিভ যদি আলাদা আলাদা পার্টির হয়, তখন কনফ্লিক্ট দেখা যায়। যেমন তোমরা দেখে থাকবে, যদি নিউজ দেখো তাহলে জানতে পারবে, যেমন ইউএসএতে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, বারবার মানে দুবার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন চলেছিল, মানে তাকে হটিয়ে দেওয়ার জন্য। এবং সবসময় ডোনাল্ড ট্রাম্পের কাজগুলোকে লেজিসলেচার থেকে, মানে ওখানকার যে পার্লামেন্ট, তাকে কংগ্রেস বলা হয়, তারা কিন্তু, তার সদস্যরা কিন্তু বারবার বিরোধিতা করতেন। তো এখানে কি একটা কনফ্লিক্ট সবসময় চলতে থাকে। এখানে মেরিট হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের যে রেসপন্সিবল গভর্নমেন্ট, অর্থাৎ এক্সিকিউটিভ একটু বুঝে শুনে কাজ করেন। কেন? কারণ জানে তারা যে তারা রেসপন্সিবল টু দ্য লোকসভা, লোকসভার বেশি সংখ্যক সদস্যরা যদি তাদেরকে সাপোর্ট না করে তাহলে গভর্নমেন্ট পড়ে যাবে। কিন্তু এখানে নন রেসপন্সিবল গভর্নমেন্ট, একবার ইলেক্ট হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট 4 বছর নিজের, যেমন ইউএসএতে সিস্টেম 4 বছরের প্রেসিডেন্টের যে কাল থাকে, মেয়াদ থাকে, 4 বছরের জন্য থাকে। একবার ইলেক্ট হয়ে গেলে 4 বছর তাকে আর হটানোর কেউ নেই, একবার গভর্নমেন্ট ফর্ম হয়ে গেলে হয়েই থাকবে। এবং 4 বছরের মধ্যে তাকে যদি সরাতে হয়, নিজের পদ থেকে পদচ্যুত করতে হয়, তাহলে ইমপিচমেন্ট মোশন নিয়ে আসতে হবে, এবং ইমপিচমেন্ট মোশন খুবই কঠিন কাজ। এখানে কি প্রিভেন্টস ডেসপোটিজম, অর্থাৎ কোনো একজনের রুল হওয়া, স্বৈরাচারী কোনো কারো প্রধানমন্ত্রিত্ব হওয়া একটু কঠিন ব্যাপার, কিন্তু এখানে অটোক্রেসি হতে পারে। অর্থাৎ যদি প্রেসিডেন্টকে নির্বাচন করে দেয় একবার, তাহলে কিন্তু 4 বছরের জন্য প্রেসিডেন্ট কি কাজকর্ম করছে তার উপর কিন্তু বিশেষ কন্ট্রোল থাকবে না। এখানে ওয়াইড রিপ্রেজেন্টেশন আছে, যেহেতু পুরো ভারতবর্ষের লোক নির্বাচন করছে লেজিসলেচারের সদস্যকে, সুতরাং এখানে একটা ওয়াইড রিপ্রেজেন্টেশন আছে। আর ওখানে খুবই ন্যারো রিপ্রেজেন্টেশন, কারণ কেবলমাত্র আমি একজনকেই নির্বাচন করছি, প্রেসিডেন্টকে নির্বাচন করছি, ঠিক আছে। এবার কে মন্ত্রী হবে, ওখানে মন্ত্রী হয় না, ওখানে সেক্রেটারি হয় আমেরিকাতে, ঠিক আছে। মানে যিনি প্রেসিডেন্ট হবেন তিনি নিজের, যেমন আমাদের এখানে আইএস বিউরোক্রেট যারা রয়েছে তাদেরকেই মন্ত্রিত্ব পদ দিয়ে দেওয়া হয়, ওখানে সেক্রেটারি বলা হয়, ওখানে মিনিস্টার বলে কোনো কিছু এক্সিস্ট করে না। দেখো তাহলে পার্লামেন্ট বুঝতে পারছো যে বহুলাংশে ভালো, এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অনেক কিছু ডিমেরিট আছে, কিন্তু কিছু কিছু পার্লামেন্টারি সিস্টেমের ডিমেরিটসও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেগুলো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ভালো কাজ করে। যেমন পার্লামেন্টারি সিস্টেম আনস্টেবল, অর্থাৎ অনেক ক্ষেত্রেই এমন দেখা যায় যে একবার লোকসভা ফর্ম করে 5 বছর সরকার গঠন করার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় যে নো কনফিডেন্স মোশন হয়ে গেল এবং সরকার পড়ে গেল, ঠিক আছে, আনস্টেবল গভর্নমেন্ট। কিন্তু এখানে কি স্টেবল গভর্নমেন্ট, একবার নির্বাচন হলে 4 বছরের যে স্টেবল গভর্নমেন্ট থাকবে, সরকার ঠিকঠাক 4 বছর নিজের মতো কাজ করতে পারে, সেই সময়টুকু সরকার কিন্তু পাবে। এখানে এগেনস্ট সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ এখানে আমরা আমরা জানি যে যত আমরা সেপারেট করে দেবো পাওয়ার তত ভালো, তাই না? তত কনফ্লিক্ট হওয়ার চান্স কম থাকবে, তত ট্রান্সপারেন্সি থাকবে, তাই না? কিন্তু এখানে এর মেরিট এটাই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বেসড অন সেপারেশন অফ পাওয়ার, এখানে ইন্ডিপেন্ডেন্টলি লেজিসলেচার আর এক্সিকিউটিভ কাজ করে।
এটা হচ্ছে গভর্নমেন্ট বাই অ্যামেচার্স। এটা এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা মনে রেখো যে পার্লামেন্টারি সিস্টেমে গভর্নমেন্ট বাই অ্যামেচার্স, আমরা কাদের নির্বাচন করছি? আমরা নির্বাচন করছি এমপিদের, তাই না? পার্লামেন্টের সদস্যদের, তারা নিজেদের মধ্যে থেকে আবার নির্বাচন করছে মিনিস্টার্সদের। কিন্তু অনেক সময় দেখতে পাই আমরা যে যে যিনি এডুকেশন মিনিস্টার তার কোয়ালিফিকেশনই হয়তো ভালো নেই, বা যিনি হয়তো ফাইন্যান্স মিনিস্টার অর্থনীতির ব্যাপারে তার কোনো আইডিয়াই নেই সেই রকম, তাই না? এরকম আমরা অনেক এক্সাম্পল দেখতে পাই। কিন্তু এখানে কি গভর্নমেন্ট বাই এক্সপার্ট, এখানে আমরা প্রেসিডেন্টকে নির্বাচন করব, মানে যেমন আমেরিকানসরা তাদের প্রেসিডেন্টকে নির্বাচন করে। প্রেসিডেন্ট ডিপার্টমেন্টাল সেক্রেটারি নির্বাচন করে নিজে থেকেই, ঠিক আছে, যে অমুক ব্যক্তি আমার ফাইন্যান্স সেক্রেটারি হবে, ঠিক আছে। তো তারা হচ্ছে অলরেডি বিউরোক্রেটস, তারা অলরেডি সিস্টেমের মধ্যে আছে, জানে কিভাবে ফাইন্যান্স কাজ করে, সুতরাং এদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অনেক বেশি এফিশিয়েন্ট হয় প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ঠিক আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো যাই হোক, পার্লামেন্টারি সিস্টেম আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে, পার্লামেন্টারি সিস্টেম কিভাবে কাজ করে এবং আমেরিকাতে যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে সেটা কিভাবে কাজ করে, এবং ইন্ডিয়াতে আমরা পার্লামেন্টারি সিস্টেমটাকেই অ্যাডপ্ট করেছি, তার একটা বিশাল বড় কারণেই জন্য, কারণ আমরা এত বছর যে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ভারতের শাসন কার্য ছিল, সেই সময় কিন্তু পার্লামেন্টারি সিস্টেমই চলছিল। সুতরাং ওটা বন্ধ করে আবার একটা সম্পূর্ণ নতুন সিস্টেম, যেটা সম্পর্কে হয়তো সেই সময় ভারত মানে আমাদের যে লিডার্সরা ছিলেন তারা হয়তো জানতেনই না ভালো করে প্রসেসটা কীরকম। তো সেই জন্য একটা নতুন জিনিস আবার অ্যাডপ্ট করা খুব কঠিন ব্যাপার। তো যার সাথে অলরেডি আমাদের লিডার্সরা ইউজ টু ছিলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পর সেই সিস্টেমটাই কন্টিনিউ হতে রইলো, পার্লামেন্টারি সিস্টেমটা। এবং পার্লামেন্টারি সিস্টেমে যেহেতু পুরো সারা দেশ থেকে রিপ্রেজেন্টেশন থাকে, যেহেতু এক্সিকিউটিভরা লেজিসলেচারের উপর ডিপেন্ডেন্ট, তাদের কনফিডেন্সের দরকার, সেই জন্য এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করা হয়েছে। এবার দেখো আরেকটা চ্যাপ্টার হচ্ছে ফেডারেল সিস্টেম। ফেডারেল জিনিসটা কি? ফেডারেশন মানে হচ্ছে, দেখো, গভর্নমেন্ট দু রকমের হতে পারে। একটা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট। ইউনিটারি গভর্নমেন্ট মানে হচ্ছে যখন কোনো একটা দেশ, তার একটাই গভর্নমেন্ট থাকবে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যদিও যদিও কোনো স্টেট গভর্নমেন্ট থাকে, মানে ধরো পুরো দেশটাকে বিভিন্ন পার্টে ডিভাইড করে স্টেট গঠন করা হলো, সেই স্টেটের যদি কোনো গভর্নমেন্ট থাকে তাহলে সেই গভর্নমেন্টের নির্দিষ্ট কোনো পাওয়ার আলাদা করে থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্টই তাকে কিছু কিছু পাওয়ার দিয়ে দেবে, কিছু কিছু কাজকর্ম দিয়ে দেবে যে তুমি এই কাজগুলো করবে। বোঝা গেল? তো ওটাকে বলা হচ্ছে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। আর একটা গভর্নমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট। ফেডারেল গভর্নমেন্ট মানে, ফেডারেল গভর্নমেন্ট মানে হচ্ছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং নিচে যে স্টেটগুলো আছে স্টেটগুলোকে গভর্ন করবে স্টেট গভর্নমেন্ট, আর সেন্টারকে গভর্ন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। দুজনেই কিন্তু কনস্টিটিউশন থেকে পাওয়ার ডেরাইভ করছে, ঠিক আছে, মানে কার কতটা পাওয়ার সেটা কনস্টিটিউশনে লেখা থাকবে সেই অনুযায়ী, ঠিক আছে। এমন নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে যে এই কাজটা তুমি করে দাও। স্টেট গভর্নমেন্টরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকবে না, দুজন ইন্ডিপেন্ডেন্টলি কনস্টিটিউশন থেকে যদি পাওয়ার ডেরাইভ করে তখন সেটাকে বলা হবে ফেডারেশন। বোঝা গেল? তো ইন্ডিয়া হচ্ছে একটা ফেডারেশন, ঠিক সেরকমই ইউএস একটা ফেডারেশন, ক্যানাডা একটা ফেডারেশন, অস্ট্রেলিয়া একটা ফেডারেশন, আর ইউনিটারি গভর্নমেন্টের এক্সাম্পল হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জাপান, এগুলো। এবার দেখো ইন্ডিয়ার যে সিস্টেম, ইন্ডিয়াতে যে সিস্টেমটা চলে সেটা পুরোপুরি পিওরলি ফেডারেলও নয়, ঠিক আছে। যেমন একটা ভালো ফেডারেল স্টেটের এক্সাম্পল হচ্ছে ইউএসএ। ইউএসএতে কি হয়, ম্যাক্সিমাম জিনিসপত্র স্টেট গভর্নমেন্ট নিজে কন্ট্রোল করে, ঠিক আছে, এবং স্টেটের বাইরে যা কিছু আছে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কেবলমাত্র বড় বড় জিনিসগুলো যেমন ডিফেন্স, কারেন্সি, ফাইন্যান্স, এই সমস্ত বড় ম্যাটারগুলো রেগুলেট করে, আর স্টেট গভর্নমেন্ট ম্যাক্সিমাম জিনিসপত্র রেগুলেট করে। কিন্তু ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট পাওয়ার শেয়ার করে, সুতরাং ফেডারেশন 7 শিডিউলে লেখা আছে যে এই জিনিসগুলো স্টেট গভর্নমেন্ট গভর্ন করবে, এই জিনিসগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্ন করবে। কিন্তু বেশিরভাগ পাওয়ার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া আছে, এবং কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ারও সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া আছে, যাতে করে কিনা স্টেটগুলো নিজের কন্ট্রোলের বাইরে না চলে যায়। এবং যেমন ইউএসএতে যে 50টা স্টেট আছে, 50 স্টেটস আছে, প্রত্যেকটা স্টেট কিন্তু তাদের এক্সিস্টেন্স কিন্তু ডিমিনিশ করে দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে কোনো একটা স্টেট ধরো, যেমন ফর এক্সাম্পল ধরো ক্যালিফোর্নিয়া একটা স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ফেডারেল গভর্নমেন্ট যদি চায় ক্যালিফোর্নিয়াকে ডিমিনিশ করে দিতে পারেন, বা ক্যালিফোর্নিয়ার খানিকটা পার্ট অন্য কোনো স্টেটকে দিয়ে দিতে পারে না। কিন্তু ইন্ডিয়াতে যে স্টেটগুলো আছে তাদের কিন্তু কন্টিনিউড এক্সিস্টেন্সের গ্যারান্টি সংবিধানে লেখা নেই। পার্লামেন্ট যদি চায় তাহলে স্টেটের বাউন্ডারি চেঞ্জ করে দিতে পারে, দুটো স্টেটকে মার্জ করে একটা স্টেট বানিয়ে দিতে পারে, একটা স্টেটকে ভেঙে দুটো স্টেট বানিয়ে দিতে পারে, কোনো স্টেটকে ইউনিয়ন টেরিটরিতে পরিণত করে দিতে পারে, আবার কোনো ইউনিয়ন টেরিটরিকে স্টেটে পরিণত করে দিতে পারে। সম্পূর্ণ ডিপেন্ড করছে পার্লামেন্টের হাতে। সেই জন্য ইন্ডিয়ার যে সিস্টেমটা খানিকটা ইউনিক, সেই জন্য এটাকে ইন্ডিয়ান সিস্টেম বলা ভালো, ঠিক আছে। তো ইন্ডিয়ান সিস্টেমে খানিকটা ফেডারেল ফিচারও আছে, খানিকটা ইউনিটারি ফিচারও আছে। তো কোনগুলো ইউনিটারি ফিচার, কোনগুলো ফেডারেল ফিচার, এটা একটু ভালো করে বুঝবার চেষ্টা করো, কারণ
এগুলো কিন্তু মুখস্থ করার ব্যাপার না, তুমি যদি একটু গেস করো তাহলেই বুঝতে পারবে। দেখো ফেডারেল সিস্টেমে কি ডুয়াল গভর্নমেন্ট থাকে, তাই না? সেন্টারে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আবার স্টেটগুলোকে গভর্ন করছে স্টেট গভর্নমেন্ট। ইউনিটারিতে কি হয়, একটাই গভর্নমেন্ট থাকে, সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যদিও স্টেট গভর্নমেন্ট থাকে তাহলে সে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়। তো ইন্ডিয়াতে দেখো ডুয়াল গভর্নমেন্টও আছে, ঠিক আছে, আবার স্ট্রং সেন্টার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বেশি স্ট্রং দ্যান স্টেট গভর্নমেন্ট। ফেডারেল সিস্টেমে কি হয়, রিটেন কনস্টিটিউশন থাকবে, ঠিক আছে, যেমন ইন্ডিয়াতে রিটেন কনস্টিটিউশন। আর ইউনিটারিতে রিটেনও থাকতে পারে নাও থাকতে পারে, যেমন ব্রিটেনের কনস্টিটিউশন আনরিটেন, লিখিত না। আর কি হচ্ছে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনই সবচেয়ে উপরে থাকবে, কনস্টিটিউশনের উপরে আর কোনো কিছু না, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার কনস্টিটিউশন কম্পারেটিভলি ফ্লেক্সিবল কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের কনস্টিটিউশন তো সর্বোপরি এবং ভারতের কনস্টিটিউশন লিখিতও বটে, কিন্তু ভারতের কনস্টিটিউশন কম্পারেটিভলি ফ্লেক্সিবল, মানে পার্লামেন্ট চাইলে বেশিরভাগ জিনিসই কনস্টিটিউশনের চেঞ্জ করে দিতে পারে, বেসিক স্ট্রাকচারটা ছাড়া। ফেডারেল ফিচার কি না, ডিভিশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। সেভেন শিডিউলে লেখা আছে যে কোন জিনিসগুলো কোন বিষয়বস্তুর উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন বানাতে পারে, কোন বিষয়বস্তু আছে যেগুলোর উপর স্টেট গভর্নমেন্ট আইন বানাতে পারে, ঠিক আছে। আবার দেখো কনস্টিটিউশনে কনকারেন্ট লিস্টও দেওয়া আছে, ঠিক আছে। কনকারেন্ট লিস্ট মানে যাতে পার্লামেন্টও আইন বানাতে পারে আবার স্টেট গভর্নমেন্টও আইন বানাতে পারে প্যারালালি। এবং যদি একটা বিষয়, যেমন ধরো এডুকেশন, এডুকেশন কনকারেন্ট লিস্টে পড়ে, তো এডুকেশনের ম্যাটারে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পার্লামেন্টও একটা আইন পাস করলো আবার স্টেট গভর্নমেন্টও একটা আইন পাস করলো, এবং দুটো যদি একে অপরের সাথে কনফ্লিক্ট হয় তাহলে পার্লামেন্টের আইনটা বেশি উপরে থাকবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এটা একটা ইউনিটারি ফিচার হয়ে যাচ্ছে, মানে ইউনিয়ন গভর্নমেন্টের পাওয়ারটা বেশি চলে আসছে। রেসিডুয়ারি পাওয়ার উইথ দ্য পার্লামেন্ট, অর্থাৎ যে সমস্ত বিষয়, দেখো তিনটে লিস্ট আছে সেভেন শিডিউল, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট যাতে পার্লামেন্ট আইন বানাতে পারে, একটা স্টেট লিস্ট যাতে স্টেটের লেজিসলেচারগুলো আইন বানাতে পারে, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট যাতে দুজনেই আইন বানাতে পারে। আর রেসিডুয়ারি পাওয়ার মানে হচ্ছে এমন বিষয়বস্তু যেটা কোনো লিস্টেই লেখা নেই। ফর এক্সাম্পল ধরো বিটকয়েনের কথা, ক্রিপ্টোকারেন্সি, যখন কনস্টিটিউশন লেখা হয়েছিল সেই সময় ক্রিপ্টোকারেন্সি এক্সিস্ট করতো না, সেই জন্য তার বিষয়ে কোনো কিছু লেখা নেই। তো এই যে ক্রিপ্টোকারেন্সিটা আজকের দিনে এক্সিস্ট করছে, এর উপরে কি আইন বানাবে, এটা বানাবে পার্লামেন্ট, যা কিছু লেখা নেই তার উপর আইন বানাবে পার্লামেন্ট। তো ওভার রাইডিং পাওয়ার অফ দ্য পার্লামেন্টারি লস। আর একটা ব্যাপার হচ্ছে যেটা বললাম, যদি একই বিষয়ে দুজনেই আইন বানায় স্টেট এবং পার্লামেন্ট, কার আইন প্রিভেল করবে, পার্লামেন্টের। তো এই সমস্ত এগুলো হচ্ছে ইউনিটারি ফিচার। দেখো ইন্ডিয়ার জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অর্থাৎ এক্সিকিউটিভ আর লেজিসলেচারের সাথে ওর কোনো লেনা দেনা নেই, ও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, মানে জাস্টিস সিস্টেম কোর্ট সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। কিন্তু ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, দেখো ইন্টিগ্রেটেড মানে কি, আমাদের স্টেটের যে আইনগুলো আছে স্টেট ল, আর পার্লামেন্ট যে আইন পাস করেছে পার্লামেন্টারি ল, স্টেট ল, দুটোর জন্যই কিন্তু একই কোর্ট আছে, ঠিক আছে। আলাদা করে পার্লামেন্টারি আইনের জন্য আলাদা কোনো কোর্ট নেই, স্টেটের জন্য আলাদা কোনো কোর্ট নেই, ঠিক আছে। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, এটা একটা ইউনিটারি ফিচার। দেখো বাইক্যামেরালিজম, অর্থাৎ যে পার্লামেন্টের দুটো হাউস, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। তো উপরের যে রাজ্যসভা যেটা, সেখানে কি হয়, সেখানে স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করে, স্টেটের যে লেজিসলেট এমএলএ তারা নির্বাচন করে রাজ্যসভার সদস্য। তাহলে ইনডাইরেক্টলি রাজ্যসভাটা কি স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করছে, তো এটা একটা ভালো ব্যাপার, ফেডারেল ফিচার। কিন্তু আনইকুয়াল রিপ্রেজেন্টেশন, মানে এমন নয় যে সব কটা স্টেট থেকে সমান সমান সংখ্যক সদস্য এখানে রিপ্রেজেন্ট করে। উত্তরপ্রদেশ থেকে প্রচুর সংখ্যক সদস্য আছে, আবার ত্রিপুরা থেকে একজন আছে কেবলমাত্র, তো আনইকুয়াল রিপ্রেজেন্টেশন, সব স্টেটকে একভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। তো বুঝতে পারছো ইন্ডিয়ার গভর্নমেন্টের এই সমস্ত ফিচার, তার মধ্যে এই ফিচারগুলো ফেডারেল ফিচার আর এই ফিচারগুলো ইউনিটারি ফিচার। এছাড়াও কিছু ইউনিটারি ফিচার আরও আছে, যেমন কি স্টেটস নট ইনডেস্ট্রাক্টেবল, অর্থাৎ যেটা বললাম যে স্টেটগুলোর যে কন্টিনিউড এক্সিস্টেন্স, সবকটা রাজ্য যে চিরকাল স্থায়ী থাকবে তার কোনো গ্যারান্টি নেই। পার্লামেন্ট যদি চায় তাহলে স্টেটগুলোকে ডিমিনিশ করে দিতে পারে, নাম বদলে দিতে পারে, বাউন্ডারি চেঞ্জ করে দিতে পারে, মার্জ করে দিতে পারে, তাই না। সিঙ্গেল সিটিজেনশিপ, আলাদা করে রাজ্যের কোনো নাগরিকত্ব হয় না, আমরা ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের আলাদা কোনো নাগরিকত্ব নেই বা বিহারের কোনো নাগরিকত্ব নেই। অল ইন্ডিয়া সার্ভিসেস, আমরা জানি ওই যে আইএএস আইএফএস আর আইপিএস, এই তিনটে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস, যেখানে ইউপিএসসি রিক্রুট করছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুট করে আর স্টেট গভর্নমেন্টে ডিপ্লয় করা হয়, তাই না। আবার স্টেট গভর্নমেন্ট থেকে কিছু ডিপ্লয়মেন্ট হয় আবার সেন্ট্রাল গভর্নমেন্টেও যায়, মানে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের যে কি পজিশনগুলো, ঠিক আছে, সেগুলো কারা হোল্ড করে, অল ইন্ডিয়া সার্ভিসেসের যে ক্যাডেট তারা, তারা এই সমস্ত পদগুলোকে নিয়ে কাজ করে, বিউরোক্রেসি তারা সামলায়।
অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর, অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যতে একজন করে গভর্নর অ্যাপয়েন্ট করে। তো ফেডারেল সিস্টেম হওয়া সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের উপর যে একটা কন্ট্রোল, সেটাই গভর্নরের দ্বারা নিশ্চিত করা হয়ে থাকে। আর ইন্টিগ্রেটেড ইলেকশন মেকানিজম, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদিও আলাদা আলাদাভাবে নিজেদের কাজ করে, তবু ইন্টিগ্রেটেড পদ্ধতিতে ইলেকশন হয়। অর্থাৎ সেম ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য লোকসভার জন্য নির্বাচন করায়, আবার সেম ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টের বিধানসভার যে ইলেকশন সেগুলোকে কন্ডাক্ট করায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস। এমার্জেন্সি প্রভিশনসগুলো হচ্ছে এমন জিনিসপত্র লেখা আছে যেটা কোনো স্পেশাল সিচুয়েশন ক্রিয়েট হলে, যেমন ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, এই সমস্ত কারণে যে আমাদের ফেডারেল সিস্টেম সেটাকে পুরোপুরি ইউনিটারি সিস্টেমে কনভার্ট করে দেয়। অর্থাৎ স্টেট গভর্নমেন্টগুলোকে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় নিয়ে চলে আসা হয় আন্ডার আর্টিকেল 352 আর বাকি আর্টিকেলস যেগুলো রয়েছে এমার্জেন্সি প্রভিশনসের। ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়ান সিস্টেম যেটা, সেটা পিওরলি ফেডারেলও নয়, আবার পিওরলি ইউনিটারিও নয়, দুটোর কম্বিনেশন, এবং বলা যেতে পারে খানিকটা ইউনিটারির দিকেই একটুখানি ব্যালেন্সড, মানে ইমব্যালেন্স হয়ে আছে ইউনিটারির দিকে। এবার সেই জন্য বিভিন্ন কনস্টিটিউশনাল এক্সপার্ট কী কী কথা বলেছেন দেখো। কেসিওয়ার বলেছেন যে কোয়াসি ফেডারেল, মানে পুরোপুরি ফেডারেল না, অর্ধেক ফেডারেল, ইউনিটারি স্টেট উইথ সাবসিডারি ফেডারেল ফিচার। অর্থাৎ বলা যেতে পারে ইউনিটারি স্টেট অর্থাৎ মেইনলি ইউনিটারি ফিচার আছে, কিছু কিছু ফেডারেল ফিচার অ্যাড করে দিয়েছে, এই বক্তব্য হচ্ছে কেসিওয়ার। কে সন্থানাম বলেছেন যে দুটো কারণে এত যে ইউনিয়ন গভর্নমেন্টকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে, দুটো কারণে। কি কি? ডমিনেন্স অফ সেন্টার ইন ম্যাটার অফ ফাইন্যান্স, কারণ স্টেট গভর্নমেন্টের হাতে ফাইন্যান্সের অধিকার কম আছে, ট্যাক্স লাগানোর যে অধিকার সেটা স্টেট গভর্নমেন্টের কাছে কম আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বেশি আছে। আর ইমার্জেন্সি অফ পাওয়ারফুল প্ল্যানিং কমিশন, যেহেতু সংবিধান যখন লাগু হয় সেই সময় পাওয়ারফুল প্ল্যানিং কমিশন গঠন হয়েছিল, সেজন্য প্ল্যানিং কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে অনেক বেশি, মানে অনেক বেশি পাওয়ার দিয়ে রেখেছে, যদিও প্ল্যানিং কমিশন কোনো কনস্টিটিউশনাল বডি ছিল না। পল অ্যাপেলবাই বলেছেন যে এক্সট্রিমলি ফেডারেল। এনার বক্তব্য আর সবার চেয়ে আলাদা, ইনি বলতে চাইছেন যে পুরোপুরি তো ফেডারেল, এতে ইউনিটির ফিচার কি আছে। মরিস জোন্স বলেছেন বার্গেনিং ফেডারেলিজম। ঠিক আছে? বার্গেনিং মানে কি? দরাদরি করে যেরকম জিনিসপত্রের আমরা বেগুন কিনি, ঠিক সেরকম এখানে যেন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দরাদরি করে নিজেদের মধ্যে পাওয়ার শেয়ার করছে। আইভার জেনিং বলছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, মানে ফেডারেশন কিন্তু সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি অনেক বেশি স্ট্রং। গ্র্যানভিল অস্টিন বলছেন কোঅপারেটিভ ফেডারেলিজম। আর বোমাই কেস 1994-এ সুপ্রিম কোর্ট বলেছে যে ফেডারেলিজম হচ্ছে কনস্টিটিউশনের একটা বেসিক ফিচার, সেই জন্য এটাকে পার্লামেন্ট যদি চায় অ্যামেন্ড করেও সরিয়ে দিতে পারে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিস্টেম, বোঝা গেল? তো এই যে দুটো চ্যাপ্টার, পার্লামেন্টারি আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম কী কী, আর আমাদের যে ফেডারেল সিস্টেম আর ইন্ডিয়ান সিস্টেম কীভাবে খানিকটা আলাদা ফেডারেশন, এই সমস্ত জিনিসপত্রগুলো এই জন্য জানা দরকার। পরবর্তীকালে আমরা যে পার্লামেন্ট পড়বো বা আলাদা সেন্ট্রাল এক্সিকিউটিভ যেগুলো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অন্যান্য মিনিস্টার, ক্যাবিনেট অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, এই সমস্ত যে পড়বো, তখন কিন্তু এই এই যে বেসিক ফিলসফিগুলো কিন্তু দরকার পড়বে, নাহলে বুঝতে পারবে না অনেক জিনিসপত্র। ঠিক আছে? তো এখান থেকে আস্তে আস্তে ডাইরেক্ট কোনো কোশ্চেন আসে না, কিন্তু যদি আসে তাহলে আশা করছি অ্যান্সার করতে পারবে এরপর। তো এই ছিল আমাদের আজকের এটা লেকচার। আর এরপর আমরা নেক্সট ইন্টারস্টেট আর সেন্টার স্টেট রিলেশন আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।